হ্যাঁ, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের চ্যাপ্টার 7 ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 7টা টাইপ এটা দেখাবো, অর্থাৎ স্থিতিস্থাপকতা, পীড়ন, হুকের সূত্র, ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয়, এই স্টাইলের সবগুলো ফর্মুলা ডিরাইভ করব। আর এখানকার যতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো নিয়ে আলাপ করব। তোমরা এটা ভালোভাবে করলে এই সম্পর্কিত ম্যাথগুলা তোমরা জানতে পারবা। ঠিক আছে, ওকে। দেখো, প্রথমে আসো স্থিতিস্থাপকতা। এই চ্যাপ্টারে কিন্তু আমি শাহজাহান তপনের বইটা আজকে তোমরা দেখবা। শাহজাহান তপনের বইটাতে প্রচুর সংজ্ঞা আছে, অন্যান্য বইতেও আছে প্রচুর সংজ্ঞা। আমি একটু একটু করে আলাপ করতেছি। জিনিসটা, এই চ্যাপ্টারটা অতটা জটিল না, কিন্তু প্রচুর ম্যাথ, প্রচুর সংজ্ঞা, বুঝতে পারছো? যেমন দেখো, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? দেখো, এইটা হচ্ছে আমাদের একটা স্প্রিং, কেমন? এইটা হচ্ছে আমাদের একটা স্প্রিং। এই স্প্রিংটার দৈর্ঘ্য ধরো, এইটা হলো এল। এইটা হলো কি? তার এলটা হলো তোমার আদি দৈর্ঘ্য। এইটা হলো তোমার আদি দৈর্ঘ্য। যখন তুমি এই স্প্রিংটাকে টান দিছো, বল প্রয়োগ করছো, তাহলে স্প্রিংটা কি হয়েছে? এত লম্বা হয়ে গেছে না? এটার দৈর্ঘ্য সাপোজ 10 সেন্টিমিটার। এখানে যখন তুমি ওজন ঝুলাই দিছো, এই ওজন ঝুলাই দিছো W = mg, তখন সাপোজ এই দৈর্ঘ্যটা হয়েছে কত? 15 সেন্টিমিটার। ওকে, তাহলে খেয়াল করো, এই যে 15 সেন্টিমিটার তোমার বাড়লো কতটুকু? এই আর ছিল 10, হইল 15, তাহলে কত হইল? 15 - 10, এইটা হইল তোমার 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার হইল আমার দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এল। ঠিক আছে, 5 সেন্টিমিটারটা হচ্ছে কি আমার দৈর্ঘ্য বৃদ্ধি বা স্মল এল। তাহলে খেয়াল করো ব্যাপারটা, সেটা হচ্ছে কি আমার স্থিতিস্থাপকতাটা কি? স্থিতিস্থাপকতা হইলো কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি তার অবস্থার পরিবর্তন হয়। দেখো, যদি তার অবস্থার পরিবর্তন হয়, এই বল অপসারণ করলে, এই বলটা যদি আমি এখান থেকে সরায় ফেলি, তাহলে কি হবে? দেখো, এই বস্তুটা যদি ঠিক আগের জায়গাতেই চলে যায়, কেমন? তাহলে এইটা হলো আমার নর্মাল ছিল, এখানে আমি ওজন ঝুলাই দিছি, এখান থেকে আমি ওজনটা সরায় ফেললাম, তখন বস্তুটা যদি আগের অবস্থায় চলে যায়, এটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ক্লিয়ার? তাহলে দেখো, এই স্থিতিস্থাপকতার উপর তোমার অনেকগুলো সংজ্ঞা আছে। পূর্ণ স্থিতিস্থাপক, দৃঢ় স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক সীমা, এগুলো তোমরা বই পড়ে এই সংজ্ঞাগুলো পড়ে নিবা। এখানে তো এত ডিটেলসটা সংজ্ঞাগুলো আলাপ করার দরকার নাই, জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মটা আলাপ করলে তোমাদের বেশি সুবিধা হবে। তারপরে আসো, এখানে এই পীড়ন বিকৃতি। হ্যাঁ, এখানে আমি একটু বলি, এই যে পীড়ন, এই বিকৃতি, পীড়নটা কি? পীড়ন, হ্যাঁ, পীড়নটা হচ্ছে কি? তুমি যে এই যে এখানে তুমি ওজন ঝুলাইছে, এই পরিমাণ বল প্রয়োগ করছো, তাই না? এই খেয়াল করো, এই তারটা কত মোটা, তাই না? এই যে এটা কত মোটা। এই মোটা কথার অর্থ হচ্ছে কি, এর ক্ষেত্রফলটা বেশি। যখন এটাকে তুমি টান দিবা, তখন এইটার তুলনায় দেখো, এইটার তুলনায় এটা চিকন হয়ে গেছে। এখানে চিকন মানে কি? তার ক্ষেত্রফলটা কমে গেছে, তার ব্যাসার্ধটা কমে গেছে। তাই পীড়ন = কি? বল বাই ক্ষেত্রফল। পীড়নটা কি? বল বাই ক্ষেত্রফল। আর এর এককটা কি? বলের একক হইল কত? নিউটন। কেমন? বলের একক হইল নিউটন, ক্ষেত্রফলের একক হইল মিটার স্কোয়ার। তাহলে কি হইল? নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে আসো তুমি বিকৃতি। এরপরে আসো বিকৃতি। বিকৃতিটা কি? এটা তোমার অরিজিনাল দৈর্ঘ্য এল, এখানে যখন তুমি ওজন বাড়ায় দিছো, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কত ছিল? স্মল এল। তাহলে বিকৃতিটা হইল দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। কেমন? দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে খেয়াল করো, তাহলে এখানে আমরা কি পাইলাম? আমরা মোটামুটি দেখলাম যে স্থিতিস্থাপকতা, হ্যাঁ, স্থিতিস্থাপকতা, পীড়ন, বিকৃতি। ঠিক আছে, স্থিতিস্থাপকতা, পীড়ন, বিকৃতি। তারপরে দেখো,
এছাড়া দেখো তোমাদের বইতে যদি তুমি শাহজাহান তপনের বইটা হাতে থাকে বা আমির হোসেন যেটাই থাকে, ওখানে দেখবা যেখানে অনেকগুলা সংজ্ঞা আছে। স্থিতিস্থাপকতা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমাটা কি? ধরো সাপোজ কোনো বস্তুতে তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করলে তুমি যা সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করে, হ্যাঁ, সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করলে, হ্যাঁ, বস্তুটি মানে মানে সম্প্রসারিত হইল, ওই বলটাকে যদি অপসারণ করলে বস্তুটা ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসে, এটা হলো তোমার স্থিতিস্থাপক সীমা। তাহলে আমরা যদি এটা তোমার বইয়ের ভাষায় বলি, যে মানের বল পর্যন্ত, কি বললাম, যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, হ্যাঁ, যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলি। অর্থাৎ আমি এমনভাবে বল প্রয়োগ করব যাতে বস্তুটিতে আরেকটু বল প্রয়োগ করলে যাতে বস্তুটি ছিঁড়ে না যায়। এরপরে দেখো তোমার বইতেই আছে এই মানে অনেকগুলা সংজ্ঞা, কেমন। আমি এখন যে সংজ্ঞাটা আলাপ করব সেটা হলো অসহপীড়ন। অসহপীড়নের সংজ্ঞাটা এই জন্য আলাপ করব, এটাতে আমাদের ম্যাথ আসে, ঠিক আছে। এই জাস্ট এইটা একটা অবজেক্টিভের প্রশ্নের জন্য অসহপীড়ন ইকুয়াল টু অসহওজন বাই ক্ষেত্রফল, ঠিক আছে। এ হইল আমাদের মানে কিছু সংজ্ঞা। এখন আমরা যেটা করব সরাসরি চলে যাব হুকের সূত্রে, ঠিক আছে। আমরা হুকের সূত্রে চলে যাব কারণ এইখান থেকে আমাদের ম্যাথটা শুরু। তাইলে খেয়াল করো হুকের সূত্রটা কি। হুকের সূত্র, কেমন, হুকের সূত্রটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে, দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে, যেমন স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন, বস্তুর উপর প্রযুক্ত পীড়ন, বস্তুর উপর প্রযুক্ত পীড়ন, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন কার সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে, বিকৃতির সমানুপাতিক, বিকৃতির সমানুপাতিক। তাইলে আমরা কি লিখতে পারি? পীড়ন সমানুপাতিক, পীড়ন সমানুপাতিক বিকৃতি, ঠিক আছে। আমরা কি লিখতে পারি? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে আমরা এখানে লিখতে পারি পীড়ন ইকুয়াল টু কত? ধ্রুবক, ধ্রুবক ইন্টু বিকৃতি, ধ্রুবক ইন্টু বিকৃতি, ঠিক আছে। তাহলে পীড়ন হইল কত? এই ধ্রুবকটাকে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে ওয়াই ধরি, ঠিক আছে। ওয়াই ইন্টু বিকৃতি, ওয়াই ইন্টু বিকৃতি। এখানে ওয়াইটা কি? ওয়াই হইল ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। ওয়াইটাকে কি বলে? ইয়ং এর গুণাঙ্ক, ক্লিয়ার। তাইলে ওয়াই ইকুয়াল টু কত? পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু কত? পীড়ন বাই বিকৃতি। তাহলে তুমি খেয়াল করো পীড়ন ইকুয়াল টু কি লিখছো? এফ বাই এ, বিকৃতি কি? এল বাই এ, এল বাই এল, কেমন, বিকৃতিটা কি? এল বাই এল। তাহলে তোমার দাঁড়ালো কি? এফ বাই এ, এল বাই এল। অর্থাৎ তোমার মূল ফর্মুলাটা দাঁড়াইলো ওয়াই ইকুয়াল টু কি? এফ এল বাই এ এল, ঠিক আছে, এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে আমরা এই সূত্রটাকে যদি আরও মানে বাড়াই তাহলে কি দাঁড়াবে খেয়াল করো। এফ এর পরিবর্তে লেখো এম জি, এফ এর পরিবর্তে লেখো এম জি, এল তো আছে, এর পরিবর্তে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু মূলত এই ফর্মুলাটাই দিয়েই ম্যাথ করব। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? পীড়ন বাই বিকৃতি, হ্যাঁ, আবার ওয়াই ইকুয়াল টু কত? পীড়নের মানটা বসাইলাম, বিকৃতির গাণিতিক জিনিসটা বসাইলাম, এল বাই এল, এটাকে উল্টায় দিলাম,
না, আমরা টোটালটা পাইলাম ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল, এফ ইকুয়াল টু কত এম জি, এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল। ওকে, এই ফর্মুলাটা দিয়েই তুমি যত ম্যাথ আছে হ্যাঁ সবগুলাই করতে পারবা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের হুকের সূত্র। এখান থেকে দেখো হুকের সূত্র থেকে এই বইটা পড়লে তুমি ইয়ংয়ের গুণাঙ্ক সম্পর্কে আরও অনেক ডিটেইল জানতে পারবে। আমরা এখন চলে যাব পয়সনের অনুপাতে। খেয়াল করো তোমরা, আমাদের যে হুকের সূত্র স্থিতিস্থাপক গুণাঙ্ক কেমন, সেই স্থিতিস্থাপক গুণাঙ্কের আমরা ওয়াই ইকুয়াল টু কত লিখলাম, ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। স্থিতিস্থাপক গুণাঙ্কটা হইলো তিনটা মাধ্যমে তিন রকম, একটা হলো কঠিন মাধ্যম, আর একটা হলো তোমার এটা হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক। অর্থাৎ একটা হলো কঠিন মাধ্যম ক্ষেত্রে আমরা যেটা বুঝাচ্ছি যে এটা একটা লম্বা তার, এই তারেকে যদি আমি বল প্রয়োগ করি এই তারটা যতটুকু দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে এইটা হইলো আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক। কেমন, এইটা হইলো আমাদের এল, আর এই দৈর্ঘ্য বৃদ্ধি এটা হইলো আমাদের স্মল এল। এই ক্ষেত্রে আমাদের ওয়াই ইকুয়াল টু কত এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, আর আয়তন গুণাঙ্ক কি, আমি যদি আয়তন গুণাঙ্কের ইংলিশে লিখি বাল্ক মডিউলাস, এই জন্য এটাকে আমরা ধরছি বি দ্বারা প্রকাশ করছি। যেমন আমি একটা জিনিসকে এরকম চাপ দিলাম সে পাশে বেড়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ঠিক আছে, তাহলে আয়তন পীড়ন হইলো কত এফ বাই এ, বিকৃতি হইলো বি বাই বি। ধরো একটা আমি প্লাস্টিকের বল নিলাম, বলটাতে এরকম চাপ দিলাম, বলটা এরকম বেড়ে গেল। ওকে, বেড়ে দেওয়ার পরে কি হইলো, আবার আমি চাপটা সরাই নিলাম, সে আগের অবস্থায় চলে আসলো। এটা হইলো আমার আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। পীড়ন ইকুয়াল টু কত এফ বাই এ, আয়তন বিকৃতি হইলো কত বি বাই বি। তাইলে এখানে আমরা লিখতে পারি এফ বাই এ, বি বাই বি। এই বিটা হইলো কত সংকুচিত আয়তন, সংকুচিত আয়তন, সংকুচিত আয়তন। আর বিটা হইলো আমার আদি আয়তন, বিটা কি আমার আদি আয়তন। ওকে, বিটা হচ্ছে আমার আদি আয়তন। হ্যাঁ, বিটা হচ্ছে আমার কি আদি আয়তন। তারপরে মোচড়, যেমন এই কলমটাকে আমি এইরকম পেঁচাইলাম, পেঁচাইলে কি হইলো এইটা এরকম সংকুচিত হয়ে গেল। এখানে যে সংকোচনটা এটা হলো আমাদের মোচড়, মোচড় গুণাঙ্ক মডিউলাস অফ রিজিডিটি। এন ইকুয়াল টু কত ব্যবর্তন পীড়ন বাই ব্যবর্তন বিকৃতি। এই ব্যবর্তন বিকৃতিটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এটাকে এন দ্বারা প্রকাশ করে কথা ইটা দ্বারাও লেখে, আমরা এখানে এন ই লিখলাম, এন ইকুয়াল টু এফ বাই এ থিটা। হ্যাঁ, তাহলে থিটা হইলে এখানে ব্যবর্তন কোণ, এফটা হচ্ছে তোমার প্রযুক্ত বল। ঠিক আছে, তবে ম্যাথের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হইলো ইয়ংয়ের গুণাঙ্ক সম্পর্কিত ম্যাথগুলা আমরা বেশি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যেটা পাইলাম সেটা হলো স্থিতিস্থাপক, এই স্থিতিস্থাপকতা অর্থাৎ হুকের সূত্র থেকে যে অঙ্কগুলো আমাদের আসে সেই অঙ্কগুলো সম্পর্কিত যে ম্যাথগুলো আসতে পারে, হ্যাঁ যে ম্যাথগুলো আমাদের করতে হয় সেই ম্যাথগুলোর ফর্মুলাটা আমি দেখাইছি। একটা হলো ইয়ংস মডুলাস ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার এল, কোনটা কি বোর্ডে লিখে রাখছি। আয়তন গুণাঙ্ক, এটাকে আমরা বি দ্বারা ডিনোট করি, বি ইকুয়াল টু লিখলাম আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। মোচড় গুণাঙ্ক, এটাকে আমরা এন দ্বারা ডিনোট করি ব্যবর্তন পীড়ন বাই ব্যবর্তন বিকৃতি। ওকে, দেখো আমরা এখন আরেকটা সংজ্ঞা নিয়ে কথা বলবো, সেটা হলো পয়সনের অনুপাত। এই পয়সনের অনুপাত, পয়সনস রেশিও নিয়ে কিন্তু আমাদের ম্যাথ আছে। পয়সনস রেশিওটা কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর পার্শ্ব বিকৃতি, বুঝতে পারতেছ পার্শ্ব বিকৃতি জিনিসটা কি। পার্শ্ব বিকৃতি হলো পার্শ্বে যে চাপটা দেওয়া হয়। ঠিক আছে, পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির তা আবার কথাটা বলতেছি, দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। পার্শ্ব বিকৃতি বলতে কি বোঝায়, দেখো যেমন দেখো এই দেখো একটা প্র্যাকটিক্যাল জিনিস, বাসার জিনিস, তো বাসার জিনিস দিয়ে বোঝাচ্ছি। এইটা হলো একটা কোল বালিশ, আমি যদি এটাকে চাপ দিই তাহলে এরকম পাশে সংকুচিত হয়ে গেল না, কিন্তু উপর দিয়ে বেড়ে গেল। এই যে পাশে চাপ দিলাম এটা হলো পার্শ্ব বিকৃতি, এই যে উপর দিয়ে যে বেড়ে গেল নিচের দিয়ে যে বেড়ে গেল এটা হলো তোমার দৈর্ঘ্য বিকৃতি। এই যে কোল বালিশটা এইটা হলো তার আদি ব্যাস, এই যে দেখো এইটা হইলো আমার
চিত্রে এটা হলো তোমার আদি ব্যাস, আর এটাই যে দৈর্ঘ্যটা, এটা হলো দৈর্ঘ্য, অরিজিনাল দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। আর এই উপর দিয়ে যে বেড়ে গেল এটা হলো আমাদের হ্রাসকৃত এটা হলো আমাদের মানে বর্ধিত ব্যাস। এখানে হ্রাসকৃত ব্যাস মানে এইদিকে যেটা প্রেশারের কারণে যেটা উপরের দিকে বেড়ে গেছে। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমাদের স্থিতিজারক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলি? পয়সনের অনুপাত। এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তো সিগমা ইকুয়াল টু কি? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে যে সংকোচনটাকে আমরা বোঝানোর জন্য একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি, ডি বাই ডি, এল বাই এল। এটাকে আমরা উল্টায় দিলাম। তাহলে এখানে ডিটা কি? ডিটা হইলো আমাদের আদি ব্যাস। ডিটা কি? আদি ব্যাস। আর বড় হাতের এলটা কি? আদি দৈর্ঘ্য। বড় হাতের এলটা কি? আদি দৈর্ঘ্য। ছোট হাতের এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। ছোট হাতের এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। কেমন? আর ছোট হাতের ডিটা কি? হ্রাসকৃত ব্যাস। হ্রাসকৃত ব্যাস। ওকে, তাই এইটা দিয়ে আমরা ম্যাথ করবো। আর সিগমাটা কি? সিগমাটা হচ্ছে আমাদের পয়সনের অনুপাত। সিগমাটা হচ্ছে কি? পয়সনের অনুপাত। এখানে তোমাদের একটা প্রশ্ন আসে অনুধাবনে যে পয়সনের অনুপাতের একক নাই কেন? খেয়াল করো, একক থাকবে কেমনে? এটাকে যদি আমি এইখানে দেখাই, সিগমা ইকুয়াল টু, খেয়াল করো, ডি হ্রাসকৃত ব্যাসের দৈর্ঘ্য হইল 1 মিটার, আর একক হইল মিটার, ডি এর একক হইল মিটার, বড় হাতের এল দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য মিটার, দৈর্ঘ্য বৃদ্ধিও মিটার, সব কাটাকাটি গেল। তার মানে কি? যে এই কারণে আমাদের বলা হয় যে পয়সনের অনুপাতের একক নাই কেন। তাহলে কিন্তু আমরা আরও একটা ম্যাথের ফর্মুলা শিখলাম। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের এই মানে একক আয়তনে তারের স্থিতিশক্তি। এইটা থিওরিটা আমি দেখাইতে চাইছিলাম না বড় করে দেখে, তারপর আমি থিওরিটা একটু দেখাচ্ছি। থিওরিটা দেখাইলে সুবিধা হবে কি, অনেকগুলা ম্যাথ এখান থেকে আসলে তুমি ইজিলি অঙ্কগুলা করতে পারবা। দেখো, তারের বিভব শক্তি, স্থিতিশক্তি বা কৃতকাজ, এটা দিয়ে কিন্তু আমাদের একটা ম্যাথ আসে। কেমন? হ্যাঁ, এই ম্যাথটা হইলো কি মানে এই জন্য একটা থিওরিটা একটু দেখায় দিচ্ছি। ধরো এটা হইলো একটা তার, এই তারে যদি আমি এক পরিমাণ বল প্রয়োগ করি তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হয়? তারের দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি ডিএল দ্বারা ডিনোট করলাম। কেমন? এই তারের যে অরিজিনাল দৈর্ঘ্য, সে অরিজিনাল দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল। এখানে সেটাই লিখছি যে এল দৈর্ঘ্যের একটি তারে এক বল প্রয়োগ করায় দৈর্ঘ্য বৃদ্ধি ডিএল হয়। হ্যাঁ, সুতরাং কৃত কাজ ডিডব্লিউ হলে ডিডব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ ইন্টু ডিএল। এটা হলো আমাদের 1 নাম্বার ফর্মুলা। ক্লিয়ার? হুকের সূত্র থেকে আমরা কি জানি? দেখো, হুকের সূত্র হতে পাই কি পাই? ওয়াই ইকুয়াল টু কি? এফ বাই এ এল বাই এল। কেমন? তাহলে কত হইলো? ওয়াই ইকুয়াল টু কত? এফ বাই এ এল বাই এল। তাহলে এফ এল ইকুয়াল টু কত? ওয়াই এ এল। তাহলে এফ ইকুয়াল টু কত? ওয়াই এ এল বাই এল। এটাকে আমি এইভাবে দেখানোর দরকার ছিল না, দেখাইলাম এই কারণে যখন তোমার কোনো ম্যাথ আসে, যদি বল নির্ণয় করতে বল, এই ফর্মুলাটাকে তুমি মার্জিন রাখবা, সেটা এইটাই তোমার সবসময় মাথায় থাকবে। বুঝছো? এখান থেকে যদি বল চায় তাহলে বলের মান বের করবা, ক্ষেত্রফল চাইলে ক্ষেত্রফলটা এই পাশে আসবে, দৈর্ঘ্য বৃদ্ধি চাইলে দৈর্ঘ্য বৃদ্ধিটা এখানে আসবে। অর্থাৎ তুমি সব সময় এইটাকে মাথায় বেশি পরিমাণ রাখবা। বেশি পরিমাণ রাখলে কোনো ম্যাথই তুমি আটকানোর কোনো সম্ভাবনা নাই। তাইলে 1 নং সমীকরণে, ঠিক আছে, 1 নংয়ে আমি এফ এর মান বসাই, এফ এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে যদি আমি এফ এর মান বসাই তাহলে আমরা কি পাইতেছি? ডিডব্লিউ ইকুয়াল টু কত? ওয়াই এ এল বাই এল ইন্টু ডিএল। ক্লিয়ার? তাইলে খেয়াল করো, আমরা কি পাইলাম? ডিডব্লিউ ইকুয়াল টু কত? ওয়াই এ এল বাই এল ইন্টু ডিএল। এখানে ডিএলটা কি? ক্ষুদ্র অর্থে ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি আমরা ব্যবহার করছি। ডিডব্লিউটা হইল ক্ষুদ্র কাজ। এখন আমরা যেটা করব, এটাকে যদি আমরা বৃহৎ করতে যাই তো বুঝতেই পারতেছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, সমাকলন করব। তাহলে এখন আমরা সমাকলন করব। ঠিক আছে? তো পরের লাইনটা দেখো,
এই লাইনটাকে আমি উপরে লিখলাম উভয় পক্ষের সমাকলন করে, কেমন? তাহলে দেখো সমাকলন করলে কি হয়, উভয় পক্ষের ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এখানে আমার লিমিটটা কত দেখো, 0 to L। 0 to L মানে কি, এই ছিল তোমার অরিজিনাল দৈর্ঘ্যটা, এইটাই তোমার কত, এইটাই তোমার একটু একটু করে বাড়লো, এটা হলো 0 to L, ঠিক আছে? 0 to L, এটা আগে এখান থেকে এতটুকু বাড়ছে, যতটুকু বাড়লো সে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে আমাদের L। এই জন্য আমার লোয়ার লিমিট টু কি আপার লিমিট। তারপরে দেখো ইন্টিগ্রেশন ডিএল মানে কি, এল ফর্মুলা, ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশন ডিএল ইকুয়াল টু কি এল। তাহলে আমরা কি করলাম, 0 to L, তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু কত, ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে আমাদের এই এলটা আমরা এখানে দিয়ে দিলাম, ওয়াই এ, আচ্ছা একটা লাইন বাড়ায় করি, এল এর মান একবার কি, এল এর মান একবার এল, এল এর মান হইল আবার কি 0। তাহলে আমাদের y ইকুয়াল টু কত, ওয়াই এ এল ইন্টু এল বাই এল। তাহলে w ইকুয়াল টু কত, ওয়াই এ এল স্কোয়ার বাই এল। একেবারে একটা ম্যাথের ফর্মুলার সুন্দর করে ডিরাইভ করে দিলাম। এখানে ডব্লিউটা কি, ডব্লিউটা হইল সঞ্চিত শক্তি, কৃত কাজ। ডব্লিউটা হইল তোমার কত, কৃত কাজ, বা এই যে সবই তো লিখে দিলাম, সঞ্চিত শক্তি, মোট কাজ। ওয়াইটা কি, ওয়াইটা আগের মতো ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে? আর এলটা কি আমাদের, এলটা হইল আমাদের আদি দৈর্ঘ্য। তাইলে দেখো এই যে ফর্মুলাটা ডিরাইভ করলাম, এটা কিন্তু একটা ম্যাথের জন্য ডিরাইভ করছি। ফর্মুলাটা হচ্ছে একটা তারের এর পরিমাণ বল প্রয়োগ করলে তারের কৃত কাজ বা তারের সঞ্চিত শক্তির রাশিমালা। তোমরা কিন্তু এই যে বোর্ড দেখে শুধু শুনবা না, তোমরা খাতা কলম নিবা, এগুলো আমার সাথে সাথে খাতায় তুলবা। খাতায় তুললেই তখন তোমরা জিনিসগুলো ক্লিয়ার হবা। এই জন্য কিছুটা সময় আমি তোমাদের বোর্ডে এইভাবে রাখি যাতে তোমরা এগুলো তুলতে পারো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা ডিরাইভ করলাম, সেটা কি ডিরাইভ করলাম, তারে বিভব শক্তি বের করলাম, বা তারের সঞ্চিত শক্তি বাই কি কৃত কাজ, ডব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এখন আমরা এটাকে আরেকটু বাড়াবো, ক্লিয়ার? একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, আমরা যখন একটু আগে তারের সঞ্চিত শক্তি বা কৃতকাজ বের করছিলাম, তখন ওই পাশে ইন্টিগ্রেশনে একটা জিনিস ভুল হয়ে গেছে। এই জন্য আমি আবার ওইটা তো আর আগেরটা আনা যাবে না, আমি বাম পাশে একটুখানি এটা ডিরাইভ করে দেখায় দিছি। এই জায়গাটা ভুল হয়েছে, দেখো, হ্যাঁ, এই ইন্টিগ্রেশন ডিডব্লিউ ওয়াই এ বাই এল, ইন্টিগ্রেশন এখানে এল ইন্টু ডিএল হবে, ওখানে আমি এলটা দেই নাই, শুধুমাত্র ডিএলটা দিয়ে তো ইন্টিগ্রেশন করছি, যার কারণে এল আসছে, ওখানে ডিএলটা গুণ হবে। তাইলে খেয়াল করো, ওয়াই এ বাই এল, এটা তো তোমার ইন্টিগ্রেশনের মূল ফর্মুলা, তাই না? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু ডিএক্স, ফর্মুলাটা কি, এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে আমাদের কত, এখানে তো মনে মনে ওয়ান আছে, পাওয়ারের সাথে উপরে এক যোগ নিচে এক যোগ। তাইলে আমাদের ডব্লিউটা দাঁড়াইলো কি, ডব্লিউটা দাঁড়াইলো ওয়াই এ এল স্কোয়ার বাই ওয়াইস এল, ঠিক আছে? এটা আমাদের কিন্তু আগের পেজে যেটা তোমরা করছো সেটা কিন্তু একটুখানি সংশোধন করে নিবা, ওখানে ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছে। এবার দেখো ওই যে ডিরাইভটা আমরা করছি তাকে আরেকটু, যদি একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি রাশিমালা বের করতে বলা হয়, তখন আমাদের আরেকটু বাড়াইতে হবে। আমরা যে তারটা ধরছি তার আয়তন বি, ক্ষেত্রফলটা হইলো এ, দৈর্ঘ্য হইলো এল। তাহলে আয়তন ইকুয়াল টু কত, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আমরা লিখছি বি আয়তনের তারের স্থিতিশক্তি বা কৃতকাজ হইল ডব্লিউ, কেমন? এটা একটু পাইছি। একক আয়তনে কত, ডব্লিউ বাই বি। এই একক আয়তনটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি, একক আয়তনে স্থিতিশক্তি। ইউটা কি, ইউটা হইল একক আয়তনে স্থিতিশক্তি, ক্লিয়ার? একক আয়তনে স্থিতিশক্তি বললে আমরা এটাকে ইউ দ্বারা ডিনোট করি, তাইলে আমরা এতটুকু মান পেয়ে গেলাম। এইটাই হলো আমাদের একক আয়তন স্থিতিশক্তি। এটাকে একটু সাজায় নিলাম, ওয়াই ইকুয়াল টু কত, হাফ ইন্টু এফ এল বাই এল, এল বাই এল। এইটা হইলো আমাদের পীড়ন, আর এইটা হইলো আমাদের বিকৃতি, ক্লিয়ার? বুঝছো জিনিসটা? তাহলে আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি যে একটা পার্ট আজকে আমরা করলাম, এই পার্টে এখন তোমরা অনেকগুলা ম্যাথ করতে পারবা, ঠিক আছে? সেই ম্যাথগুলো আমি এখন তোমাদের বলে দিচ্ছি কোনটা কোনটা করবা। দেখো
তোমরা এই যে আমি যতটুকু থিওরিটা আজকে দেখাইলাম, এই থিওরির উপরে আমি 5টা সিকিউ দেখাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর কিন্তু দেখানোর আগে তোমাদের আমি যে হোমওয়ার্কটা দিলাম আজকে, সেটা হলো শাহজাহান তপনের বই। ক্লিয়ার? শাহজাহান তপনের বইয়ের উদাহরণ 1 থেকে 4, অনুশীলনী 1 থেকে 10 এবং অনুশীলনী 29 থেকে 41। হ্যাঁ, এছাড়া তোমরা আমির হোসেনের বইটাও ব্যবহার করবা। আমির হোসেনের বইতে প্রথম দিকেও এই ম্যাথগুলো করে দেওয়া আছে। এই বই দুইটা না, যে কোনো বই যেটাই তোমার বাসায় থাকুক না কেন, আগে এই সূত্র দ্বারা এই নিয়মের মিনিমাম অনেকগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা। অঙ্কগুলো প্র্যাকটিস করার পরে আমি তোমাদের সিকিউগুলো দেখাবো। আমি হঠাৎ করে অনেকগুলো সিকিউ দেখাইলে তোমরা অনেকটা বুঝবা না, ঠিক আছে? তখন তোমরা উচ্চতর দক্ষতাগুলো অনেক ভালোভাবে বুঝতে পারবা। তাইলে তোমাদের আমার কী কথা রইল, যে তোমরা প্রথম থেকে একক আয়তনে স্থিতিশক্তি পর্যন্ত প্রতিটা সংজ্ঞা পড়বা, অনুধাবন পড়বা, তারপরে ছোট ছোট অঙ্ক যেগুলো আছে সেগুলো পড়বা, অবজেক্টিভগুলোও দাগাবা। আর আমি এরপরেই তোমাদেরকে সব পুরা ফার্স্ট পেপার বইয়ের সবগুলা জ্ঞান, হ্যাঁ, সবগুলা অনুধাবনের একটা মানে দিচ্ছি, যেখান থেকে তোমরা বাইর থেকেও এটা তোমরা প্রিন্ট করে নিতে পারবা। এখন করোনার কারণে আমি এখন এই কাজটা করতে পারতেছি না, আমার প্রিন্টিংয়ের কাজটা ইনকমপ্লিট আছে। তো তাইলে আমি তোমাদের আবারও বললাম যে যারা এবার এইচএসসি পরীক্ষার্থী তারা বাসায় না বইসা একটুখানি চোখে দেখলে তোমাদের আরও বেশি পরিমাণ তাড়াতাড়ি রিভাইজ হয়ে যাবে। তাইলে আমরা নেক্সট ক্লাসে কি দেখাবো? নেক্সট ক্লাসে দেখাবো এই চ্যাপ্টারের বাকি অংশ এবং আমরা অনেকগুলা ম্যাথ দেখাবো। ক্লিয়ার? আশা করি তোমরা আজকে এই চ্যাপ্টারটা বাসায় ক্লোজ করবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো। কেমন? থ্যাংক ইউ।